দ্য সাইলেন্ট ম্যানর, লেখনীতে ডানিম রোজ রাখি, পর্ব সংখ্যা 29। সুলেমান একবার এক চোখার দিকে তাকালো, দ্বিতীয়বার সুফিয়ানের দিকে তাকিয়ে বলল, উনি এমনভাবে আপনাকে দেখছিল যেন ওনার মেয়ের জন্য আপনাকে পছন্দ হয়েছে। অদ্ভুত লোক, অদ্ভুত কর্মকাণ্ড যারা করে বেড়ায় তাদের চলমান অদ্ভুতই হবে। অদ্ভুত কর্মকাণ্ড মানে? সুলেমান কিঞ্চিত অবাক চোখে জিজ্ঞেস করে। সেসব জেনে তো লাভ কি, বাদ দে। বদরু, হাবলু, লাল মিয়া ওরা কোথায়? ওরা তো সেই সকালে খেতে আসছে, কাজ করতেছে। আমি ভেজা পোশাক বদলে আসছি বলে সুফিয়ান ঘরের ভেতর প্রবেশ করে। সুলেমান রাঙার কাছে দাঁড়িয়ে আছে, একটু পর পর ঘাড় উঁচু করে ক্ষেতের দিকে দেখছে। বদলু, হাবলু, লাল মিয়া কাজ করছে। সুলেমান ক্ষেতের দিকে গেল, আইলের ওপর দাঁড়িয়ে লুঙ্গিটা ভাঁজ করতে করতে ওদের তিনজনকে লক্ষ্য করে বলল, তোরা এদিকে আয়, কথা আছে। বদরুর কাছে বীজ, হাবলুর কাছে কোদাল, লাল মিয়ার হাত থেকে জলের কলসিটা রেখে সুলেমানের কাছে উপস্থিত হয়। বদরু, হাবলু ও আসলো। লাল মিয়া লুঙ্গি কাঁচা দিতে দিতে বলল, তোরা যে কাজটা দিয়েছি পারছো সম্পূর্ণ করতে? সুলেমান নত চোখে বলল, সুফিয়ান আমাদের তো ভালো পথে আনতে চাইছে, চুরি ডাকাতি ছেড়ে হালাল কাজে উৎসাহিত করছে। উনি তো খারাপ কিছু করছে না, তাহলে ওনাকে শুধু শুধু মারার দরকারটা কি? লাল মিয়া ক্ষিপ্ত হয়ে দাঁতে দাঁত চেপে বলল, দূর, কিসের ভালো কাজ? এসব খেতে কামারে কাজ করে কয় টাকা পাই? এতদিনে চুরি করলে ময়লা টাকা আয় করতে পারতাম। উনি আমাদের ভয় দেখায় রাখছে। এদিক সেদিক করলে জমিদারের কাছে বিচার দেবে, তার আগে ওনার বিচার আমরা করে ফেলি। চল। বদরু আপত্তি করে কণ্ঠে, দেখ, উনি তো আমাদের সাথে খারাপ কিছু করে না, শুধু শুধু নাকি মারবি কে? দরকার হয় তাকে বলি, আমরা আর কৃষি কাজ করবো না। লাল মিয়া বলল, তোর কি মনে হয় তুই এত সহজে ওনা থেকে পার পাবি? উনি এত সহজে আমাদের ছাড়বে না, আমাদের ব্যবহার করছে। তোরা এখনো এসব বুঝলি না। হাবলু বলল, আমার এটাই মনে হচ্ছে, উনি আমাদের ব্যবহার করছে, আমাদের দিয়ে ওনার কাজ হাসিল করছে। যদি আমরা বলি আপনার কাজ করব না, তবে উনি আমাদের জমিদার বাবুর কাছে নিয়ে যাবে, জমিদার বাবুকে নালিশ করবে। জমিদারের ছেলেরা আমাদের কি হাল করবে তা উপরওয়ালাই জানে। লাল মিয়া পানির পিক ফেললো ক্ষেতের মধ্যে, বলল, জমিদারের ছেলেরা আমাদের ধরতে পারলে আস্ত রাখবে না। আর ওই সুফিয়ানকে বিশ্বাস নাই, আমাদের কথা যখন তখন বলে দিতে পারে। সে বলে দেওয়ার আগে আমরা ওর জানটা কেড়ে নেই, ব্যাস, আর কোনো ঝুঁকি থাকবে না। সুলেমান বড্ড দ্বিধায় পড়ল, মুখটা গম্ভীর করে বলল, আমার মনটা সায় দিচ্ছে না রে। সুফিয়ান বড্ড চালাক আছে, মনে হয় না এত সহজে কিছু করা যাবে। শোন, কোনো কাজই সহজ হয় না, ঝুঁকি জীবনে নিতে হয়, অন্তত ভালো থাকার জন্য। লাল মিয়া বলল, কাউকে জানে মেরে কেউ ভালো থাকে না। সুলেমান কথাটা বলতেই ঝড়ের বেগে গতি এসে লাল মিয়া ওর কলার চেপে ধরে বলল, তুই কাজটা করবি কিনা বল, দেখ তুই চুরি ডাকাতি করে কত টাকা আয় করতে পারোস এখন। সুলেমান বলল, কি এই কাজ কিভাবে করব? বদরু ফিসফিসিয়ে বলল, আমার কাছে একটা বুদ্ধি আছে। সুফিয়ানের দাড়ি বড় হয়েছে বলবি, তুই একটা জলের পাত্র নিয়ে তার মুখখানা নিজের মুখের কাছে নিয়ে বলবি, আপনাকে সহ্য দরকার, এই বলে তাকে মাটিতে বসাবি। তুই দড়ি কোমরের সাথে বলে ছুরিটা গলার সাথে নিবি, তখন ওই এক টানে তার গলাটা কেটে দিবি, পারবি না? সুলেমান মুখ গম্ভীরভাবে ভাবে, বলল, আচ্ছা। সুলেমান ছুরিটা লুঙ্গির ভাঁজে রেখে সুফিয়ানের বাড়ির দিকে হাঁটলো। সুফিয়ান বেশ কিছুক্ষণ ধরে ঘরের ভেতর প্রবেশ করেছে, এখনো বাইরে বের হয়নি। রাঙা রেশধ্বনি তুলল, যেন ও বিপদের সংখ্যা পেয়েছে। সুলেমান রাঙা শরীরে হাত দিয়ে রাঙা ছিটকে লাথি মেরে ফেলে দেয়। সুলেমান দূরে গিয়ে পড়ে, মৃদু আওয়াজ তুলল। রাঙা পুনরায় রেশধ্বনি তুলেছে। সুলেমান সুফিয়ানকে খুন করতে এসেছে। রাঙা যেন আগে টের পেয়েছে, ও ওর ভাষাকে সুফিয়ানকে সতর্ক করছে, কিন্তু তা পরিপূর্ণ স্পষ্ট নয়। সুফিয়ান ঘর থেকে বেরিয়ে আসে, সুলেমানকে মাটিতে পড়ে থাকতে দেখে বলল, তুই মাটিতে লুটিয়ে পড়ে আছিস কেন? আপনার রাঙা আমারে লাথি মারছে, নিশ্চয়ই ওর শরীরে তুই আদর নয় বরং অন্য কিছুর ইঙ্গিতে হাত রেখেছিস। ওর রাগ উঠেছে তাই ও লাথি মেরেছে, অন্য কিছুর ইঙ্গিতে হাত রাখা যায়? সুলেমান মাটি থেকে উঠে দাঁড়ালো। রাখা যায়। সুফিয়ান রাঙাকে আদর করে দিচ্ছে, ও বারবার রেশধ্বনি তুলছে। সুলেমান তাকে
হত্যা করতে এসেছে। সুফিয়ানকে বোঝাতে চাইছে কিন্তু পারছে না। সুফিয়ান ওকে আদর করলেও এক পর্যায়ে রাঙা শান্ত হয়ে যায়। সুফিয়ানের পরনে সাদা রঙের পাঞ্জাবি, চুলগুলো বড় নেই, বাবরি চুলগুলো কেটে ছোট করে ফেলেছে, যেন তার সৌন্দর্য আরো বেড়ে গেছে। সুলেমান সুফিয়ানকে দেখে বলল, আপনি সবসময় সাদা রঙের পাঞ্জাবি পরেন কেন? সুফিয়ান সাদা রঙের পাঞ্জাবিতে সুন্দর দেখায়। আমার মা বলেছে। আমার দাদাও সাদা রং পছন্দ করতেন, আমারও সাদা রং বেশ পছন্দ। আপনার মা ঠিকই বলছে, সাদা রঙে আপনারে সত্যি সুন্দর দেখায়। চুলগুলো ছোট করছেন যে কেন, সুন্দর লাগছে না? জমিদার লাগছে। সুলেমান হাত ব্যথা পেয়েছে, কোনোই ছুলে গিয়েছে হালকা। ক্ষতস্থানটা দেখতে দেখতে বলল, কোথায় যাচ্ছেন? তালুকদার বাড়িতে যাব, আদিবের সাথে দেখা করতে। আদিবের সাথে, অন্য কারোর সাথে না? সুলেমানের কথায় মাথা নত করলো। সুফিয়ান সুলেমানের সম্মুখে এসে বলল, অন্য কোনো কারণ কি হতে পারে? সুলেমান দৃষ্টি এলোমেলো করে বলল, আপনার হবু বউয়ের কথা বলছিলাম। একসাথে দুটো কাজ সেরে আসবে। দুটো কাজ সেরে আসবেন মানে? সুলেমান চোখে প্রশ্ন তুলল। এসব আমি তোকে বলবো না। যা, আজ ওদের সাথে খেতে কাছে লেগে পড়, যত দ্রুত কাজ শেষ হবে ততই ভালো। বলে সুফিয়ান যেতেই সুলেমান বাদ হয়ে দাঁড়িয়ে বলল, এভাবে যাবেন? আপনার দাড়ি খুব বড় হয়েছে, সৌর্য দরকার। সুফিয়ান দৃঢ়তার চোখে দাড়িতে হাত বোলালো। ঘরের ভেতর ঢুকে একটা পাত্রে জল নিয়ে নিচেই দেখলো। এরপর সুলেমানকে বলল, এখন পর্যন্ত দাড়ি গোপ ঠিকই আছে, পরে আমি ঠিক করে নিব। না, ঠিক নাই, আগামীকাল আমি ঠিক করে দেব। তুই কি নাপিত? সুলেমান ভেবে বলল, এসব কাজে আদৌ উপাধি লাগে না, দাড়ি খুব কাটা সহজ কাজ। আচ্ছা, আগামীকাল কেটে দিস। সুফিয়ান তালুকদার বাড়ির দিকে রওনা হলো। দূর থেকে এক চোখা ব্যক্তি সুফিয়ানকে তীক্ষ্ণ নজরে দেখলো। বদলুর হাবলু লাল মিয়া দেখলো সুফিয়ান সুস্থ সবল অবস্থায় হেঁটে যাচ্ছে। সুলেমানকে ইশারা করে ডাকলো ওরা। লাল মিয়াকে জিজ্ঞেস করলো, একই কাজ সম্পন্ন করলি না কেন? তাকে সুস্থ সবল দেখতে চাই নাই, তাই গলাটা কেটে ফেলতে বলছি। আমিও এটাই চাইছিলাম, কিন্তু সে আগে থেকেই বের হয়েছে তালুকদার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বলেছে আগামীকাল সহ্য নিবে। আগামীকাল কাজ শেষ করে দিব, এত চিন্তা করিস না। আগামীকাল কাজ না হলে কিন্তু তোর গলাটা আমরা কেটে দিব, বলল লাল মিয়া। সকাল 8টা নাগাদ তালুকদার বাড়ির রং যেন পাল্টে গিয়েছে। সূর্যের আলো পড়েছে বাড়ির ছাদে, রেলিংয়ের ফাঁক থেকে রোদের কড়া ঝিলিক পড়ছে উঠানে। বেশ কজন দাসী কাজ করছে। খামার থেকে গরুর ঘন্টার টুংটাং শব্দ আসছে। অশ্বতলা থেকে বেশ কয়েকবার অশ্বের রেশধ্বনি ভেসে এসেছে। বাড়ির মূল ফটকে 2 পাহারাদার নিজেদের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে হতাশ ভঙ্গিতে কথা আলোচনা করছে। বিষয়টি লক্ষ্য করেছে জেবুন্নেসা বারান্দা থেকে। তার দৃষ্টিতে বারংবারই কঠিন। কেউ চুপিসারে কথা বললেও তিনি ধরে নেন এই বেহায়াবোধ গোপন হয়েছে কিছু, এমন কিছু যা তার থেকে লুকানো হচ্ছে। সমাজে এরকম অনেক মানুষ আছে যারা বাড়িতে আড়ি পেতে কথা শোনে ও তথ্য সংগ্রহ করে, যা মোটেও কাম্য নয়। আজ সে বাড়ির মূল ফটকের বাইরে দাঁড়ানো লোক দুটোকে দূর থেকে দেখছে। রশিদ ঘুম থেকে উঠেছে 8 ঘন্টার মতো হয়। মুখে হাত ধুয়ে তড়িঘড়ি করে বৈঠকখানায় আসে। সকাল হতেই কুদ্দুস তার ঘরে 1 কাপ চা নিয়ে আসে। আজ যায়নি। রশিদ লম্বা কণ্ঠে কুদ্দুসকে ডাকে। কালু বলে ডাক দিতে মনে পড়ে গতকাল রাতে ওকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছে। নিশ্চয়ই চলে গেছে। সকাল থেকে একবারও ওর দেখা মেলেনি। রশিদ ছড়ি ঘোরাতে ঘোরাতে কুদ্দুসের ঘরের দিকে হাঁটলো। ওর ঘরের ভেতরে প্রবেশ করতেই একটু সময় নিল। যদি কুদ্দুস ঘরের ভেতরে ঘাপটি মেরে বসে থাকে তাহলে সে হেরে যাবে, কুদ্দুস জিতে যাবে। তাতে রশিদ খুঁজে পেয়েছে। কিছুক্ষণ সময় নিয়ে কুদ্দুসের ঘরে ঢুকলো। বেশ পরিপাটি করে সাজানো ঘর। রশিদ এক স্থানে দাঁড়িয়ে চারদিকে তাকালো। কুদ্দুস কোথাও নেই। সে হেঁটে ঘরের বাইরে দেখলো, কোথাও নেই কুদ্দুস। রশিদ এবার বড্ড খারাপ লাগলো। কুদ্দুস চলে গেছে তো কি হয়েছে, ওর মতো হাজার জন সেবক তার জন্য দাঁড়িয়ে আছে। সে চাইতো না মন খারাপ করতে ফেললো, তবু মনটা যেন উদাসীন হয়ে যায় তার। ওর শোয়ার খাটের ওপর বসলো। আবার ভাবলেশীন ভাবে বলল, কালু রে, তুই আমারে সত্যি একা ফেলাই গেলি। আমি তো তোকে বকাঝকা করতামই, তাই বলা ছেড়া যাবি তুই? রশিদ থেমে যায়। রূপার ছড়ি মাটিতে বরাবর ঢুকিয়েছে। এদিক ওদিক তাকিয়ে দেখলো কুদ্দুস ওর বালিশের নিচে সাদা মতো কিছু একটা লিখে গেছে। রশিদ বলিষ্ঠ হাতে
পৃষ্ঠাটা বের করে ভাঁজ করা থেকে ভাঁজ খুললো, দেখলো চিঠি। নিশ্চয়ই কুদ্দুস লিখেছে। কুদ্দুস অল্প সময়ে লিখতেও শিখেছে, লিখেও ছিল। রশিদ শুদ্ধ ভাষায় কথা বলাও শিখেছিল। কুদ্দুস লেখালেখি শেখার পর প্রথম বোধহয় লিখেছিল এইটি। রশিদ ছড়িটা পাশে রেখে পড়তে শুরু করলো। প্রিয় সর্দার, আমি চলে যাচ্ছি, আর কখনো আপনার সামনে আসবো না। আমি চলে গেলেও বা আপনার কি, আমার মতন 1000টা কালু আপনি জোগাড় করে নিতে পারবেন, কিন্তু মনে রাখবেন আমার মতো আর কাউরে পাইবেন না। এই দুনিয়ায় বিশ্বস্ত কাউকে পাওয়া কঠিন, কিন্তু সেই কঠিনের মধ্যেও আমি আপনাকে শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম। আপনার সেবা আমি টাকার জন্য করি না, মন থেকেই করি। প্রতিবারই আপনি আমায় তুর করে তাড়িয়ে দিয়েছেন, তবুও হলেও আমি বাড়ি থেকে বের হয়ে যেতাম বললেও যাইনি। আজ আমি আপনার কথা রেখেছি, সত্যি সত্যি আপনার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ভালো থাকবেন, আপনার শরীরের যত্ন নেবেন। নতুন যে আমার জায়গায় দখল করবে তাকে আপনার ভালো মন্দ সম্পর্কে বুঝিয়ে দিবেন। আর হ্যাঁ, আমাকে বারবার বাবার মতো করেই ভালোবাসতেন, এখনো বাসবেন। ইতি আপনার কালু। রশিদ চিঠিটা পড়ে কেঁদে উঠল। চোখের কোণে জল জমেছে তার, না যাইতেও গাল বেয়ে গড়িয়ে পড়ল তা। সারাদিন কুদ্দুসের সাথে হাসি ঠাট্টা করত, তার রাগের মাঝে লুকিয়ে ছিল ভালোবাসা, যা কুদ্দুস উপলব্ধি করতে পারেনি। কুদ্দুসকে সে নিজের সন্তানের মতোই দেখত, স্নেহ করত, কিন্তু তা একমাত্র রাগ আর বকাঝকার মধ্যে প্রকাশ করত। রশিদ তার হাত দিয়ে জল মুছে ফেলে চোখে। চিঠিটা হাতের মুঠোয় রেখে কুদ্দুসের ঘর থেকে বেরিয়ে যায়। চোখে জল মুছে স্বাভাবিক ভঙ্গিতে বৈঠকখানায় বসে, না চাইতে একটা গম্ভীর শ্বাস ফেলে। তখন তার সামনে চা হাজির হয়। তৎক্ষণিৎ এর ভাব ভেবেছিল কুদ্দুস, কিন্তু না, অন্য কেউ। রশিদ চায়ের কাপের দিকে তাকিয়ে আছে। চা হাতে নিয়ে দাঁড়িয়ে শফিক বলল, বাবু চা নেন। আজ আমার চা চাই না, আজকের পর আমার চোখের সামনে আর আসিস না। এটা কেমন কথা? কুদ্দুস বাড়ি ছেড়া চইলা গেছে, অহন আমরাই আপনার দেখভাল করবো। রশিদ বিরক্ত স্বরে বলে, বললাম তো সরে যাওয়ার সামনে থেকে, দ্বিতীয়বার মুখে কথা বলবো না, লাথি মেরে সরিয়ে দিব। শফিক চলে যায়। রশিদের মনটা উদাসীন লাগছে। কুদ্দুস নেই, সত্যি সত্যি তাকে ছেড়ে চলে গেছে। সে ভাবতে পারেনি তার উদাস মনের ভাগিদার হতে যেন জেবুন্নেসা উপস্থিত হয়। রশিদের সামনে বসলো, মুখে এক গাদা পান। রশিদ নির্বিকার দেখে বলল, কি হয়েছে ভাই, মন খারাপ করে আছিস? কিছু হয়েছে? না, তেমন কিছু না। বাকিরা কোথায়? রশিদ প্রসঙ্গ পাল্টে বলে, বাকিদের কথা বাদ দে, আমার প্রশ্নের জবাব দে। ওই দিন মেলা থেকে 15টা বাচ্চা গায়েব হয়েছে, সেসব নিয়ে ভেবেছিস? আজ আমি জানতে পেরেছি গ্রামে হট্টগোল শুরু হয়েছে তোর কাছে অভিযোগ নিয়ে আসলো বলে। একটা না, দুটো না, 15টা বাচ্চা গায়েব। চিন্তার বিষয়। আমি সব সময় দরকার করে কথা বলবো, তুই এসব নিয়ে ভাবিস না। দে একটা পান খাই। জেবুন্নেসা এগিয়ে দিতে বলল, 15টা বাচ্চা গায়েব, এটা কোনো সাধারণ বিষয় না। যত দ্রুত সম্ভব কিছু কর, না জানি দোষ আমাদের ঘাড়ে এসে পড়ে। বাপু, একটা কথা, দোষের আমাদের ঘাড়ে আসবে মানে কি? আমরা কি করেছি? আমরাই তো এই গ্রামের জমিদার। কিছু একটা হলে দোষ আমাদেরই হবে। কিছু মানুষ বেশি কথা বলিস, এই জন্যই তো বলে নারীরা বরংবার এক কাঠি ওপর দিয়ে চলতে চায়। নারী আর পুরুষের বুদ্ধি সমান হলে বুঝলি। রশিদের মুখ কথাটা শুনতে পেয়ে যেন মোটেও ভালো লাগেনি জুবিন্নেসার। সে মুখ ভেঙচি কেটে দিল। দ্বিতীয় একটি শব্দ উচ্চারণ করার আগে সুফিয়ান উপস্থিত হয়। সুফিয়ান রশিদকে সালাম দিল। রশিদ মৃদুস্বরে হাসলো, তারপর সালামের জবাব দিল। বলল, তোমার আদব কায়দা আমার বেশ ভালো লাগে সুফিয়ান। তা এই সময় এখানে? জি চাচা, আবিদের সাথে কথা বলতে এসেছিলাম। ওই দিন মেলার পর আর দেখা হয়নি ওর সাথে, তাই। ওপরে আছে হয়তো, যা দেখা করে আয়। সুফিয়ান সিঁড়ি বেয়ে ওপরে চলে যায়। জেবুন্নেসা অস্পষ্ট অসন্তুষ্ট হলো। সে অসহ্য মুখে বলল, তোর কিছু কাজকর্ম আমার ভালো লাগে না। সুফিয়ান জোয়ান ছেলে, আমাদের ঘরে যুবতী মেয়ে আছে। হুটার যাকে তাকে ঘরের ভেতর যাইতে দেওয়া মোটেও উচিত না। কি থেকে কি হয়ে যায় কে জানে। ও যাকে তাকে বলছিস কেন? সুফিয়ান বড্ড কর্মমুখর ছেলে, ওর জন্য আমাদের গ্রামের কৃষিকাজ এত উন্নত। বলে হো হো করে হেসে উঠল রশিদ। সুফিয়ান
অন্দরমহল থেকে হাঁটতে হাঁটতে আদিবের ঘরের দিকে গেল। যে পথে এগোচ্ছিল সে পথে ফারদিনার ঘর পড়বে। আদিবের ঘরের আগে ফারদিনার ঘর। ফারদিনা কি করছে এক নজরে দেখবে সুফিয়ান তা নিশ্চিত। সুফিয়ান ফারদিনার ঘরের কাছে এসে থমকে দাঁড়ালো। ফারদিনার দরজা হাট করে খোলা। সুফিয়ান উকিঝুঁকি না মেরে সরাসরি দরজা সম্পূর্ণ খুলে ফেলল। ফারদিনা বিছানায় আধশোয়া অবস্থায়, পরনে কালো রঙের শাড়ি এমনভাবে পরেছে তাতে ফারদিনার আবেদনময়ী অঙ্গ দেখা যাচ্ছে। একজন পুরুষকে আকৃষ্ট করার জন্য এরূপ অভিব্যক্তি যথেষ্ট। মুখ উজ্জ্বল হাসি, একা একা কেউ হাসে না। তার হাসির পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। সুফিয়ান বাঁদিকে হালকা তাকিয়ে দেখলো আজমতের ছবির অঙ্কন করছে। ফারদিনার ছবি। আজমত ফারদিনাকে একটু পরপর নির্দেশ করছে আর সে সেভাবে শরীর ঠিকঠাক করছে। সুফিয়ান এক ঝটকায় ঘর থেকে বেরিয়ে যায়। তাকে ফারদিনা বা আজমত কেউ দেখেনি। সুফিয়ানের প্রচণ্ড রাগ উঠেছে। চোখ বড় হয়ে গেছে তার। চোখের পাতা থেকে থরথর করে কাঁপছে। চোখের মনি সংকুচিত হয়ে গেছে এই মুহূর্তে। চোখ দুটো লাল। মুহূর্তেই যেন কোনো কিছু হয়ে যেতে পারে। সবকিছু দিক বিদেশ হারিয়ে ফেলছে সুফিয়ান। নিজের রাগ কোনো মতে কন্ট্রোল করতে পারছে না। নিজেকে কিছুক্ষণের জন্য শান্ত করে আবিদের ঘরের দিকে গেল। আবিদ ঘরে নেই। একজন দাসী জানিয়েছে আবিদ ছাদে। সুফিয়ান ছাদে গেল। আবিদ শান্তভাবে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। সুফিয়ানের পায়ের আওয়াজ পেয়ে তাকালো। সুফিয়ানকে দেখে মুখের হাসি এনে বলল, তুই এসেছিস, ভালো হয়েছে। আমি আজকে তোর কাছে যেতে চেয়েছিলাম। নে সিগারেটটা টান। সুফিয়ান সিগারেট নিতে চাইল না, কিন্তু মাত্রই যে দৃশ্য দেখে এসেছে তার জন্য মোটেও সে প্রস্তুত ছিল না। মাথা ঠান্ডা করার জন্য সিগারেট দরকার। হাত বাড়িয়ে আদিবের কাছ থেকে সিগারেট নিল। বলল, সেদিন নূরজাহানের সাথে দেখা হয়েছে। আদিব দীর্ঘশ্বাস ফেলে বলল, হয়েছে। ভেবেছিলাম খুব সুখে আছে, কিন্তু না। ওর স্বামী একজন যোদ্ধা ছিল, শুনেছি যুদ্ধে মারা গেছে। সান্ত্বনা দিসনি? আমি ওর প্রাক্তন হয়ে কি সান্ত্বনা দিতে পারি? তোর তো পথ ফাঁকা, বিয়ে করে নে। কি বলছিস তুই এসব? আবার জানতে পারলে শেষ করে ফেলবে। একজন বিধবা নারীকে বিয়ে করলে তিনি কখনোই মানবে না। ভালোবাসা ভালোবাসাই হয়। ভালোবাসার মানুষটি যদি তার দুঃসময়ে সহায়তা না করে তবে সে কেমন ভালোবাসার মানুষ? ভালোবাসলে নির্দ্বিধায় ভালোবাসতে হয়, টানাপোড়েনে ভালোবাসা যায় না। সুফিয়ান থেমে আবারও বলল, নূরজাহান বিধবা হয়েছে সেটা তোর আব্বার সমস্যা, তোর না। তুই সংসার করবি, তোর আব্বা না। মনে রাখিস, একটি সম্পর্কে পূর্ণতা পেতে হলে কষ্ট করতে হয়। এত বছর পর পূর্ণতা। আদিব কিঞ্চিৎ অসন্তুষ্ট প্রকাশ করে। সুফিয়ান সিগারেটের ধোঁয়া ছেড়ে বলে, ভালোবাসায় সত্য হলে বিচ্ছেদ হাজার যুগ পরেও পূর্ণতা আসে। পূর্ণতা কোনো মেয়াদকাল নেই। তুই বলছিস আমি ওকে বিয়ে করব, এটা ঠিক হবে আর ও রাজি হবে? এই প্রশ্ন আমাকে না করে ওকে কর। ও বলতে পারবে তোর পূর্ণতা সঠিক হবে নাকি ভুল হবে। সুফিয়ান রেলিংয়ের সাথে হেলান দিয়ে দাঁড়ালো। আবিদ তার মুখের দিকে তাকিয়ে বলল, তুই কাউকে ভালোবাসিস না? আদিবের প্রশ্ন সুফিয়ানকে হঠাৎ করে যেন সজাগ করে তুলল। এই প্রশ্নের জবাবে সে কি বলবে? সত্যি বলবে, হ্যাঁ একজনকে ভালোবাসি, আর সে ফারদিনা। বন্ধুর বোনকে ভালোবাসি শুনে ওর প্রতিক্রিয়া ঠিক কি হবে? নাকি মিথ্যা বলবে, না কাউকে ভালোবাসি না? সুফিয়ান মিথ্যা বলতে চাইছে। ফারদিনাকে সে ভালোবাসে, আর সে ফারদিনার ভালোবাসা নিয়ে ক্ষুদ্রতম মিথ্যাও বলতে চায় না। আদিব সুফিয়ানের জবাবের অপেক্ষা করলো। চুপ করে আছিস যে? একজনকে ভালোবাসি, নিজে থেকেও বেশি। কে সে? সময় হলে জানতে পারবি। তাকে নিজের করে পাওয়ার সম্ভাবনা আছে তো? না, আবার আমার মতো অবস্থা হবে। যাকে ভালোবাসি তাকে নিজের করে পাবো না, এমনটা ভাবা কষ্টের। সুফিয়ানের মুখটা যেন ধোয়া হয়ে গেল। আদিব সুফিয়ানকে সান্ত্বনা দিয়ে কিছু বলতে চাইল, তখন ছাদে ফারদিনা হাজির। সুফিয়ান একবার ফারদিনার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। ফারদিনা আদিবকে বলল, ভাই আব্বা তোমাকে ডেকেছে এক্ষুনি। আদিব সুফিয়ানকে লক্ষ্য করে বলল, সুফিয়ান, আমার বোন নাকি আজকাল রাত বেড়াতে ঘরের বাইরে বের হয়। প্রেমে পড়লো নাকি? তুই জিজ্ঞেস করে দেখতো। আমাদের কাছে তো কিছু বলছে না। নিয়ে তোরা কথা বল, আমি আসছি। আদিব চলে যায়। সুফিয়ান মুখ ঘুরিয়ে তাকিয়ে রইল দূরে গাছের দিকে। ফারদিনা বেশ মোহময় কণ্ঠে বলল, ঝিলমিল তোমাকে দেখেছে। ও বললো তুমি ছাদের দিকে এসেছো। দেখে এলাম আদিব ভাইকে। আমি মিথ্যা বলে পাঠিয়েছি। অনেক করেছো, এখন একা একা
হাওয়া খাও, আমার কাজ আছে। যেতে হবে বলে সিগারেটটা ফেলে দেয় সুফিয়ান, যেন সবটুকু রাগ সিগারেটের ওপর ছিল। ফারদিনা বিস্ময়ে বলল, এরকমভাবে আচরণ করছে কেন? আমার কোনো অপরাধ থাকলে বলো, কি অপরাধ করেছি? আমি তোমার সাথে কথা বলতে চাই না, তোমার মুখও দেখতে চাই না। তাহলে আসলে কেন? চলে যাও। ফারদিনা কথাটা বলতেই সুফিয়ান ছাদ থেকে যেতে চাইলো। ফারদিনা কিছুটা অবাক হলো। সে আবার সুফিয়ানকে চলে যাচ্ছে দেখে ফারদিনা দ্রুত সুফিয়ানের পথ আটকে দাঁড়ালো। বলল, কি হয়েছে বলবে তো, আমি কোনো ভুল করেছি বলো। সুফিয়ান কোধে হাতে ফারদিনাকে দু দিকে ধাক্কার মতো স্পর্শ করলো। তোর চরিত্রের ঠিক নেই, বিদেশি ছেলেদের প্রতি তোর বেশি টান। উলঙ্গ হয়ে আজমাতের সামনে শুয়েছিলিস, কে জানে আবার আড়ালে তুই কি করেছিস। সুফিয়ানের চোখের দিকে তাকিয়ে ফারদিনা তাকাতে পারল না। জ্বলন্ত আগুনের মতো তাপ সুফিয়ানের চোখে ফুটে উঠল। নিকৃষ্ট ভাষার জন্য ফারদিনার কান্না শুরু করলো। হাতের নখ খুঁড়তে খুঁড়তে বলল, আজমত আমার ছবি অঙ্কন করছিল, আমি বলেছিলাম করতে। বেশ সুন্দর করেছে ছবিটার অঙ্কন, তুমি নিশ্চিত সেসব দেখে ফেলেছ? ফারদিনার কণ্ঠে কান্না, নাক লাল হয়ে গেছে। সুফিয়ান ফারদিনার কান্না সহ্য করতে পারছে না। সত্যি তুই তুকারি ভাষা ব্যবহার করছে। ফারদিনার কষ্ট হচ্ছে, সে মানতে পারছে না। রাগটা অতিমাত্রাই হয়ে গেছে, স্বীকার করলো সে। ফারদিনা বলল, তুমি না চাইলে আর তোমার সামনে আসবো না। বলেই যেতে সুফিয়ান ফারদিনার হাত টেনে ধরে বুকের সাথে জড়িয়ে ধরল। ফারদিনা তাকে বাঁধ ভাঙার মতো কেঁদে উঠল। সুফিয়ান ফারদিনাকে শক্ত করে জড়িয়ে ধরলে বলল, মাফ করো মেয়ে, তোমাকে ওইরকম অবস্থায় দেখে আমার মাথা ঠিক নেই। তোমার কান্না আমার হৃদয়ে ছুরির মতো আঘাত করছে। ফারদিনা থামিয়ে বলল, তুমি এখান থেকে আমায় নিয়ে চলো, অনেক দূরে নিয়ে চলো। দুর্ভাগ্যবশত সুফিয়ান ও ফারদিনার অন্তরঙ্গের দৃশ্য দেখে ফেলে বাড়ির নতুন কাজের লোক সাফিন তা দেখে হা হয়ে রইল। সাফিন ছাদের মূল দরজার কাছে দাঁড়িয়ে। সাফিন দেখলো ছাদের দিকে রায়ান আর সায়েম বেশ দ্রুত পায়ে হেঁটে আসছে। সাফিন খুশি হলো। সুফিয়ান আর ফারদিনাকে এমন অবস্থায় দেখলে তার ভাইয়েরা হাঙ্গামা তৈরি করবে, বড় ধরনের ঝড় হবে, আর সাফিন সেটাই চাইছে এই মুহূর্তে।